হান্নান মাসুদ এখন তিনি যেটা বলছেন যে তিনি যে গাড়িটা ব্যবহার করেন সেই গাড়িটি হচ্ছে একজন জামাতপন্থী নেতা তাকে গিফট করেছেন। কেন গিফট করেছেন বা কি বিষয়, তার সাথে স্বার্থ সংশ্লিষ্ট কি বিষয় আছে? আপনি হয়তো খেয়াল করবেন যে আরেক ছাত্র নেতা হাসান আবদুল্লাহ তিনি কিন্তু আমাদের খালেদ মহিউদ্দিনের শোতেই বলেছেন, টক শোতেই বলেছেন যে তার জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতি মাসে মাসে এই গাড়ি নির্ধারিত থাকে। তিনি একদিন অডিতে চলেন, একদিন বিএমডাব্লিউতে চলেন, একদিন অন্য গাড়িতে চলেন। এখন যারা তাকে যে শুভাকাঙ্ক্ষীগুলো তাকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন তাদেরকে আসলে এখানে স্বার্থের কোনো বিষয় নেই, মানে স্বার্থ ছাড়া কি তারা এমনি এমনি গাড়িটা উপহার দিচ্ছেন বা গিফট করছেন বা তাকে ব্যবহার করার সুযোগ দিচ্ছেন? এই বিষয়গুলো কিন্তু, প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসছে। তো এই ধরনের কথা যদি আমরা বারবার শুনতে পাই মাত্র 8 মাসের মধ্যে, এবং যে দলটি মাত্র 2 মাস আগে তৈরি হলো, তাহলে আসলে এখানে তো মানে আমাদের জন্য, জাতির জন্য দুর্ভাগ্যজনক। সাম্প্রতিক সময়ে রাজনীতিতে আপনার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং বেশ গ্রহণযোগ্যতাও আমরা দেখতে পাচ্ছি। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে চলমান দেশের অবস্থা নিয়ে আলোচনা করুন। অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। চেঞ্জ টিভির সকল দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি যেটা বলছেন যে সাম্প্রতিক সময়ে আমার উপস্থিতি দেখতে পাচ্ছেন, আসলে বিগত 5 বছর যাবতই আমরা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কিন্তু রাজপথে ছিলাম আমরা এবং গণফোরাম, আমাদের সুব্রত চৌধুরী দাদা, এই দুজন, আমি এবং সুব্রত চৌধুরী, এই দুজনের নেতৃত্বে আমরা একটা জোট করেছিলাম। সেই জোট বিগত 5 বছর আমরা রাজপথে আন্দোলনে ছিলাম এবং প্রায় প্রতিদিনই আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনগণের ভোট এবং ভাতের যে অধিকার, সেই অধিকার আদায়ের লক্ষ্যে। বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি তো আমাদের সবারই জানা যে আমরা মুক্তি পেয়েছি, অর্থাৎ ফ্যাসিস্ট যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে এবং ছাত্র জনতার যে সাফল্য, গণ অভ্যুত্থান, তার মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি। তবে যে আশা আকাঙ্ক্ষা আমাদের ছিল, সেই আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি, হয়তো সময় লাগবে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি, সমগ্র বাংলাদেশের জনগণ চেষ্টা করে যাচ্ছে একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে ছাত্ররা নতুন দল করেছে এনসিপি, তারা এখন রাজনৈতিক দল। তরুণদের মধ্যে আপনি কি কোনো সম্ভাবনা দেখছেন? তরুণ এই রাজনৈতিক দলের মধ্যে আপনি কি কোনো সম্ভাবনা দেখছেন? আমি প্রথমেই তাদেরকে শুভকামনা জানাতে চাই, যেহেতু তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে চলে এসছে। যদিও বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছিল সমগ্র যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা আছেন তাদের একটা প্রাণের একটা সংগঠন ছিল, কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়ে তারা এখন একটা রাজনৈতিক দল করেছেন। আমরা তাদেরকে শুভকামনা জানাচ্ছি। দেখেন, তরুণরাই কিন্তু হচ্ছে সারা পৃথিবীতে, তারা হচ্ছে চাবিকাঠি, অর্থাৎ উন্নয়নের চাবিকাঠি বলেন, রাজনীতির চাবিকাঠি বলেন, কারণ এই তরুণরাই আগামীতে দেশ পরিচালনা করবে, তারা বিশ্বকে পরিচালনা করবে, বিশ্বকে নেতৃত্ব দিবে। আমি অবশ্যই তাদের ভিতরে সম্ভাবনা দেখছি। তবে হ্যাঁ, সেই সম্ভাবনাটা যেন তারা অঙ্কুরে বিনষ্ট না করে বসে, সেই দাবিটা আমার থাকলো। কারণ হচ্ছে আমরা অনেক সময় অনেক নেতিবাচক তথ্য পাচ্ছি যেগুলো কিনা আসলে অনাকাঙ্ক্ষিত, কারণ যাদের মাধ্যমে এই ফ্যাসিজমের পতন আমরা ঘটিয়েছি তাদের মাধ্যমে, তাদেরকে ঘিরে যদি নেতিবাচক কিছু তথ্য আমাদের সামনে চলে আসে, সেটি আসলে হয়তো আমাদের বাংলাদেশের জনগণের জন্য দুর্ভাগ্যজনক হবে। তরুণরা অনেকেই প্রশ্নবিদ্ধ হচ্ছেন, যেমন আজকের ইত্তেফাকের পত্রিকায় আসছে হান্নান মাসুদ যে গাড়িটি ব্যবহার করেন, উনি নিজেই বলেছেন এই গাড়িটি ওনাকে এক জামাতপন্থী ব্যবসায়ী গিফট করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি সেটাই বলছিলাম যে আসলে একটা নেতিবাচকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি হয়তো নামটাই বলে দিলেন যে হান্নান মাসুদের কথা আপনি বলে দিয়েছেন। হ্যাঁ, কিছু বিতর্কিত কর্মকাণ্ড কিন্তু আমরা প্রথম থেকেই দেখছি। যেমন হান্নান মাসুদ যখন তার এলাকায় প্রথমে গেলেন, তখন আপনার খেয়াল আছে যে 100-র উপরে তোরণ কিন্তু নির্মাণ হয়েছিল। অর্থাৎ একজন তরুণ নেতা তার এলাকায় যাবেন, সেখানে 100 তোরণ নির্মাণ হবে, সেই 100 তোরণের টাকাটা কোত্থেকে এলো, এটা কিন্তু জাতির কাছে একটা প্রশ্ন ছিল। এখন তিনি যেটা বলছেন যে তিনি যে গাড়িটা ব্যবহার করেন সেই গাড়িটি হচ্ছে একজন জামাতপন্থী নেতা তাকে গিফট করেছেন। কেন গিফট করেছেন বা কি বিষয়, তার সাথে স্বার্থ সংশ্লিষ্ট কি বিষয় আছে? আপনি হয়তো খেয়াল করবেন যে আরেক ছাত্র নেতা হাসান আবদুল্লাহ তিনি কিন্তু আমাদের খালেদ মহিউদ্দিনের শোতেই বলেছেন, টক শোতেই বলেছেন যে তার জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতি মাসে মাসে এই গাড়ি নির্ধারিত থাকে। তিনি একদিন অডিতে চলেন, একদিন বিএমডাব্লিউতে চলেন, একদিন অন্য গাড়িতে চলেন। এখন যারা তাকে যে শুভাকাঙ্ক্ষীগুলো তাকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন তাদেরকে আসলে এখানে স্বার্থের কোনো বিষয় নেই, মানে স্বার্থ ছাড়া কি তারা এমনি এমনি গাড়িটা উপহার দিচ্ছেন বা গিফট করছেন বা তাকে ব্যবহার করার সুযোগ দিচ্ছেন? এই বিষয়গুলো কিন্তু, প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসছে।
যেটি কিনা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত। আরও অনেকের নামেই তো এই যে একজনকে বহিষ্কার করলো গতকালকে এনসিপির, যে ছাত্রনেতা প্রায় 400 কোটি টাকা এনসিটিভির যে বই পাঠ্যপুস্তক আছে সেইখানে তার দুর্নীতির তথ্য এসছে। তো এই ধরনের কথা যদি আমরা বারবার শুনতে পাই মাত্র 8 মাসের মধ্যে, এবং যে দলটি মাত্র 2 মাস আগে তৈরি হলো, তাহলে আসলে এখানে তো মানে আমাদের জন্য, জাতির জন্য দুর্ভাগ্যজনক। বেহাত বিপ্লবের মূল্য দিতে হবে জীবন দিয়ে, হঠাৎ হাসনাত আব্দুল্লাহ এমন পোস্ট করেছে, এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এখন যেটি হচ্ছে আসলে যেই ফ্যাসিজমকে আমরা বিতাড়িত করেছি, বা যেই ফ্যাসিজমটা আসলে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এখন তারা তো আসলে মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা দেখছি যে তারা আন্দোলন সংগ্রাম করছে, তারা মিছিল মিটিং করছে। সো সেক্ষেত্রে তো এটা হাসনাত আব্দুল্লাহ তার আশঙ্কার জায়গা থেকে অবশ্যই বলেছে। তবে যেই যে জায়গাটা আমাদের দরকার ছিল, অর্থাৎ 5 আগস্টে যেই ঐক্যটা তৈরি হয়েছিল, সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের মানুষের যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যটা কিন্তু ধরে রাখার দায়িত্ব ছিল এই হাসনাত আব্দুল্লাহদের কাঁধেই, কারণ তারা নেতৃত্ব দিয়েছিল। কিন্তু সেই ঐক্যটা কি তারা ধরে রাখতে পেরেছে? আমরা দেখেছি যে তারা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে নেতিবাচক অনেক ধরনের বক্তব্য তারা দিয়েছে, যার ফলশ্রুতিতে কি হয়েছে, ঐক্যে কিন্তু ফাটল ধরেছে। এই ঐক্য ফাটল ধরলে কি হয়, যেই ফ্যাসিজমের পতন হয়েছে তারা কিন্তু আবার সেই সুযোগটা কাজে লাগায়। এর জন্য কিন্তু সেই হাসনাত আব্দুল্লাহরাও কিছুটা দায়ী, কারণ তারা বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে যে ধরনের বিষোদ্গার করেছেন, যে ধরনের কথা বলেছেন, যে ধরনের নেতিবাচকতা জাতির সামনে তুলে ধরেছেন, এর মাধ্যমে কি হয়েছে, আমাদের ঐক্য নষ্ট হয়েছে। আমরা বলতে চাই যে ঐক্য যেন কোনোভাবেই নষ্ট না হয়। যদি ঐক্য নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সকল সফলতাই কিন্তু বিফলতায় পর্যবসিত হবে। ঢাবির ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস জুলাই অভ্যুত্থানকে তথাকথিত বলেছিলেন, উনি আবার গতকালকে দুঃখ প্রকাশও করেছেন। প্রশ্ন হচ্ছে, জুলাই অভ্যুত্থানকে এত তথাকথিত বলার কারণ কি, বা উনি কেন বললেন এটা, এ বিষয়ে আপনি কি বিশ্লেষণ করবেন? না, জুলাই অভ্যুত্থান তো আসলে এটা বিগত যে 15-16 বছর, যে 15-16 বছরের যে অপশাসন, যে দুর্নীতি, আমাদের নির্বাচনকে ধ্বংস করে দেওয়া, বিভিন্ন আমাদের ইনস্টিটিউটকে ধ্বংস করে দেওয়া, এবং আমাদের চলমান যে আন্দোলন সংগ্রাম ছিল, সেই আন্দোলন সংগ্রামে মানুষের মধ্যে যেই হতাশা ছিল এই সরকারকে নিয়ে, মানুষ যে তাদের যে অধিকার ক্ষুণ্ণ হচ্ছিল, তার সামগ্রিক প্রতিফলন কিন্তু হচ্ছে এই জুলাই অভ্যুত্থান। এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। যে বা যারা যদি তার ব্যক্তিগত কোনো অভিমত দিয়ে থাকে, সেটাকে আমি মূল্যায়ন করব না, বা সেটাকে আমি আমলে নিব না। কারণ জুলাই অভ্যুত্থান ছিল আপামর সারা বাংলাদেশের জনগণের একটা আন্দোলন, সেখানে সমগ্র মানুষ একত্রিত হয়েছিল। অতএব এখানে ব্যক্তি বিশেষের যদি কোনো বক্তব্য থাকে, সেটি তার একান্তই বক্তব্য, সেক্ষেত্রে আমি কোনো মূল্যায়নে যাব না। হঠাৎ সারা বাংলাদেশে প্রায় লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ মিছিল করছে, গ্রেপ্তার হচ্ছে, কিন্তু তারা এই সাহস কোথা থেকে পেল? আর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনও সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না? হ্যাঁ, সেটি সরকারই বলতে পারবে যে কেন তারা পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু যেহেতু তারা গণহত্যা চালিয়েছিল, বা তাদের আমলে গণহত্যা হয়েছিল, এবং সব কিছু তো সমগ্র পৃথিবীর মানুষই জানে যে তারা কী কী করেছিল না করেছিল। সো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, যে একটু আগে যেটা বলেছি, যে একটা ঐক্য, যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এবং ঐক্যটা যখনই বিনষ্ট হয়ে যায়, তখনই কিন্তু ওই যে যারা পতিত স্বৈরাচার, তারা কিন্তু আবারও সুযোগটা পায়, এবং সেই সুযোগটা তারা কাজে লাগায়। এখন যদি আমাদের প্রতিটা যারা স্টেক হোল্ডার আছে, প্রত্যেকের মাঝে যদি একটা বৃহৎ ঐক্য থাকতো, তাহলে কিন্তু সেই সুযোগটা তারা পেত না। কিন্তু 8 মাসের ব্যবধানে, এই অল্প সময়ের মধ্যেই আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি তৈরি হয়েছে। ঐক্যের ঘাটতি যত তৈরি হবে, যত আমরা সেপারেট হয়ে যাব, ততই কিন্তু তারা রাজপথে তাদের পরিস্থিতিটা উপস্থিতি জানান দিবে, কারণ আমাদের ঐক্যটা বিনষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলতে চাই যে ছাত্রলীগ তো ব্যান্ড, তারা তো তাদেরকে ব্যান্ড করা হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ কোনো সংগঠন তো রাজপথে আন্দোলন সংগ্রাম করতে পারে না। আওয়ামী লীগের ব্যাপারটা আমি বলতে চাচ্ছি যে যেহেতু তাদেরকে এখনো ব্যান্ড করা হয়নি, তারা যদি করে থাকে সেটা একান্তই তাদের বিষয়, কিন্তু প্রশাসন কেন এই বিষয়টা নিয়ে কথা বলছেন? আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শুনেছি যে তিনি বলেছেন যে প্রশাসন থেকে আরও শক্ত অবস্থানে তারা যাবেন, কিন্তু সেরকম কোনো কিছু আমরা দেখছি না। তবে ঐক্য বিনষ্ট হলে তারা সুযোগ পাবে। আমি আবারও বলছি, যেন ঐক্যটা ঠিক থাকে, অটুট থাকে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।